প্রিয় শিক্ষার্থীরা, পটিয়া মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন প্রোগ্রাম ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ক্লাস নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমরা সবাই খাতা নাও, খাতা কলম বই নিয়ে তোমরা সবাই টেবিলে বসে যাও, আমাদের সাথে একটু পড়াশোনা করি সবাই মিলে। তাহলে আজকের যে অধ্যায় সেটা হচ্ছে তোমাদের জন্য অধ্যায় 11 অথবা 11 অধ্যায়, জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। আমরা এর আগেও একটা ক্লাস নিয়েছিলাম জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থার উপরে। গত ক্লাস যেটা ছিল এর পরবর্তী ক্লাস চলছে। আমাদের আজকের টপিকস হবে উৎপাদন কি, উৎপাদনের উপকরণগুলো কি কি। শিক্ষার্থীরা, আমরা আজকে জানব উৎপাদন কি। উৎপাদন কি একটু জেনে নিই। উৎপাদন হলো কোনো দ্রব্য বা সম্পদের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর। তাহলে উৎপাদন হলো কোনো দ্রব্য বা সম্পদের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর। যেমন কাঠ থেকে চেয়ার বা টেবিল তৈরি করা হলো, তাহলে এই চেয়ার বা টেবিলই হচ্ছে যে কাঠের অন্য অবস্থা, তাই না? এই চেয়ার বা টেবিল হচ্ছে কাঠের অন্য অবস্থা, নতুন অবস্থা। এই নতুন অবস্থাই হচ্ছে উৎপাদন। অর্থাৎ কাঠ থেকে যখন চেয়ার তৈরি করা হলো তখন চেয়ারটাই হলো উৎপাদন। এখন উৎপাদন হতে হলে তার 4টি উৎপাদনের উপকরণ বা উপাদান, উৎপাদনের উপকরণ বা উপাদানগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। উপকরণ বা উপাদান। উৎপাদনের উপাদানকে 4 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ভূমি, উৎপাদনের উপাদান 4টি। ভূমি, দ্বিতীয় নাম্বার হচ্ছে শ্রম, মূলধন এবং সংগঠন। উৎপাদনের উপাদান 4টি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। শিক্ষার্থীরা খেয়াল করো যে ভূমি কি। আমরা শুরুতেই বলেছি যে উৎপাদন হতে হলে তার 4টা ক্রাইটেরিয়া, 4টা উপাদানের প্রয়োজন আছে। সেগুলো হচ্ছে ভূমির প্রয়োজন আছে, শ্রমের প্রয়োজন আছে, মূলধনের প্রয়োজন আছে, সংগঠনের প্রয়োজন আছে। এখন আসি শিক্ষার্থীরা, ভূমি কি। সাধারণ অর্থে ভূমি বলতে কোনো জমিকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে ভূমির কিন্তু একটা বিশালতা রয়েছে। অর্থনীতিতে ভূমি বলতে সেই জমিকে বোঝায়, মানে পুরো প্রাকৃতিক সম্পদ, ওই ভূমির সামগ্রিক প্রাকৃতিক সম্পদ। যে ভূমির কথা আমরা বলবো, যে জমির কথা আমরা বলছি, সেই জমির প্রাকৃতিক সম্পদ, ওই জমির ভূ অভ্যন্তরস্থ এবং
বাইরের যে যা কিছু আছে সব কিছু নিয়েই কিন্তু ভূমি। অর্থাৎ জমি একটা সেই রকম একটা জমি, যে জমির ভূমি হচ্ছে সেটি যেটি হচ্ছে পুরো ওই ভূমির পুরো প্রাকৃতিক সম্পদ। ওই ভূমির মধ্যে যেসব প্রাকৃতিক সম্পদ রয়েছে, ভূমির উপরিস্থিত যে সমস্ত জিনিসগুলো রয়েছে এবং অভ্যন্তরস্থ যে জিনিসগুলো রয়েছে সব কিছু মিলেই কিন্তু ভূমি। সব কিছু মিলেই ভূমি বলা হচ্ছে। ভূমি বলতে শুধু সাধারণভাবে কোনো জমিকেই বোঝাচ্ছে না। ওই জমির মানে আশপাশ প্রাকৃতিক সম্পদ, পুরো প্রাকৃতিক সম্পদ এবং ভূমির ভূ অভ্যন্তরে এবং বহিরস্থ যে বিষয়গুলো আছে, যে জিনিসগুলো আছে, তার সবগুলো মিলেই হচ্ছে ভূমি। তারপরে হচ্ছে কি শ্রম। ভূমির উপরে অবকাঠামো থাকতে পারে, সেই অবকাঠামো সহ সবই শ্রম। শ্রম হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত শারীরিক এবং মানসিক সকল প্রকার কর্মদক্ষতাকে বলে শ্রম। উৎপাদন কাজে ব্যবহৃত, এটাও উৎপাদন কাজে ব্যবহৃত কিন্তু ভূমি। আর শ্রম হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত সকল প্রকার শারীরিক এবং মানসিক কর্মদক্ষতাকে বলে শ্রম। এরপরে আমরা আসছি মূলধন। মূলধন হচ্ছে যে উৎপাদনের উপকরণকে মূলধন বলে। উৎপাদনের উপকরণকে মূলধন বলা হয়। সেখানে মূলধন বলতে উৎপাদনের উপকরণের মধ্যে যে মূলধন রয়েছে সেখানে কলকারখানা, যন্ত্রপাতি, তারপরে যে ভূমির ওপর যে নির্মাণ করা হয়েছে ভবন এবং অর্থ, সব কিছু মিলেই কিন্তু মূলধন। ঠিক আছে, সব কিছু মিলে হচ্ছে মূলধন। মূলধন হচ্ছে যেটা সরাসরি কিন্তু ব্যবহার করা যায় না, সেটা সরাসরি ব্যবহারের কোনো সেখান থেকে সরাসরি ব্যবহার করার কোনো সুযোগ নেই। তবে যা ব্যবহার করে উৎপাদন কি করা যায়, বৃদ্ধি করা যায়, আরও উৎপাদন বৃদ্ধি করা যায়। মূলধন হচ্ছে উৎপাদনের উপকরণকে মূলধন বলে। উৎপাদনের উপকরণকে মূলধন বলে। মূলধন হচ্ছে যেটাকে সরাসরি ব্যবহার করছে, যেখান থেকে সরাসরি উৎপাদন করা যায় না, তবে যেটা ব্যবহার করে সেখান থেকে অধিকতর উৎপাদন সম্ভব, সেটাকে বলে মূলধন। এরপরে আসছি আমরা সংগঠন। সংগঠন হচ্ছে এই তিনটি উপকরণকে, এই তিনটি যে উপাদান ভূমি, শ্রম এবং মূলধনকে একত্রিত করে উৎপাদন কাজ যিনি পরিচালনা করেন, যেভাবে পরিচালনা করা হয় তাকে বলা হয় সংগঠন। সংগঠন হচ্ছে যে ভূমি, শ্রম এবং মূলধনকে একত্রিত করে উৎপাদন কাজ পরিচালনা করাকে বলে সংগঠন। এই সংগঠন যিনি সংগঠন পরিচালনা করেন তাকে বলা হয় সংগঠক বা উদ্যোক্তা। যিনি কাজটি করেন, এই কাজগুলোর সমন্বয়ে যিনি পুরো উৎপাদন কাজ পরিচালনা করেন তাকে বলা হয় সংগঠক। যে আয়োজনটা, সেটাকে যে পরিচালনার যে বিষয়টা, সেটা হচ্ছে সংগঠন, আর যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন সংগঠক বা উদ্যোক্তা। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? আমরা বলেছি যে উৎপাদন হলো কোনো দ্রব্য বা সম্পদের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর। উৎপাদনের উপকরণ চারটি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। শিক্ষার্থীরা আমরা চারটা উৎপাদনের উপকরণ পড়লাম। এবারে আরেকটি প্রশ্ন নিচ্ছি, তোমরা প্রশ্নটা লিখো। শিক্ষার্থীরা এবারের প্রশ্ন হচ্ছে, অর্থনৈতিক ব্যবস্থা কি? বর্তমান বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? প্রশ্ন আবারও, অর্থনৈতিক ব্যবস্থা কি? বর্তমান বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? শিক্ষার্থীরা আগে আমাদের জানতে হবে অর্থনৈতিক ব্যবস্থা কি। অর্থনৈতিক ব্যবস্থা কি? অর্থনৈতিক ব্যবস্থা যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয়। শিক্ষার্থীরা আবারও বলছি, যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বণ্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। এখানে বলেছি উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের
বন্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। অর্থনৈতিক ব্যবস্থা, বর্তমান বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? 4 ধরনের অর্থনৈতিক অবস্থা, 4 ধরনের অর্থনৈতিক অবস্থা বিদ্যমান। 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, অবস্থা নয়, 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। কয় ধরনের? 4 ধরনের। 1, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। 2, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। 3, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। 4, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। শিক্ষার্থীরা, বর্তমান বিশ্বে এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। সেটা হচ্ছে প্রথমত ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থায়, যে উৎপাদন ব্যবস্থায় ভূমি, শ্রম, মূলধন, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠক, এই পুরো উৎপাদনের যে উপাদানগত যে সমন্বয়, সেটা পুরোপুরিভাবে ব্যক্তি মালিকানাধীন থাকে। সেটা পুরোপুরিভাবে কি থাকে? ব্যক্তি মালিকানাধীন থাকে। তাকে বলে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। আবারও বলছি যে উৎপাদনের যে উপাদান, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, সবগুলো মিলে যে উৎপাদন ব্যবস্থা, তাই না? এই উৎপাদন ব্যবস্থাগুলো থাকে কিভাবে? ব্যক্তিতান্ত্রিক, ব্যক্তি মালিকানাধীন। এই উৎপাদন ব্যবস্থা থাকে ব্যক্তি মালিকানাধীন এবং এখানে কোনো রাষ্ট্রীয় মালিকানাধীন যুক্ত থাকে না। অর্থাৎ পুরোপুরিভাবে ব্যক্তি মালিকানাধীন থাকে। যে অর্থনৈতিক যে উৎপাদন ব্যবস্থায় বা যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণসমূহ পুরোপুরিভাবে ব্যক্তিতান্ত্রিক থাকে, পুরোপুরিভাবে ব্যক্তি মালিকানাধীন থাকে, তাকে বলে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এরপর আমরা আসছি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে আবারও সে একই কথা, যে উৎপাদন ব্যবস্থায় উৎপাদনের উপকরণসমূহ এবং সার্বিক সম্পদ, মানে সমস্ত সম্পদগুলো থাকে রাষ্ট্রীয় মালিকানাধীন। তাকে বলে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। উৎপাদনের উপকরণসমূহ পুরোপুরিভাবে কি থাকে? রাষ্ট্রীয় মালিকানাধীন থাকে। এখানে ব্যক্তি মালিকানা কিন্তু একেবারেই কাম্য নয় এখানে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। তাইলে রাষ্ট্রীয় মালিকানাধীন, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন, এখানে কোনো ব্যক্তি মালিকানা প্রাধান্য পায় না। তাহলে এটাকে বলে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এরপর আমরা আসছি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাকে। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা বুঝি যেখানে উৎপাদন এবং বিনিয়োগের সমস্ত কিছুই, উৎপাদন এবং বিনিয়োগ সংক্রান্ত সমস্ত কিছুই ব্যক্তি মালিকানাধীন যেমন স্বীকৃত, তেমনি আবার রাষ্ট্রীয় ব্যবস্থাও বিদ্যমান রয়েছে। ব্যক্তি মালিকানা যেমন স্বীকৃত তেমনি, অর্থাৎ এখানে ধনতন্ত্র এবং সমাজতন্ত্র এই দুইজনের সমন্বিত রূপ হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা।
ঠিক আছে শিক্ষার্থীরা, এই দুইয়ের সমন্বিত রূপ হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ যেখানে অর্থনৈতিক ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন এবং বিনিয়োগের সমস্ত কিছুই রাষ্ট্রীয় ব্যক্তি মালিকানাধীন থাকে, এবং আবার রাষ্ট্রীয় উৎপাদনের যে উৎপাদন এবং বিনিয়োগ, সেটা আবার সেই ব্যবস্থাটাও আবার রাষ্ট্রীয় মালিকানায় স্বীকৃত থাকে, রাষ্ট্রীয় মালিকানা নিয়ন্ত্রণ হয়, সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। শিক্ষার্থীরা আবারও বলছি, যে অর্থনৈতিক প্রক্রিয়ায় যে ব্যক্তি মালিকানা তো আছেই, ব্যক্তি মালিকানা স্বীকৃত, আবার সেখানে সরকারি সরকারি উৎপাদন এবং বিনিয়োগ প্রক্রিয়ায় সরকারি বিধি ব্যবস্থাও কিন্তু বিদ্যমান, সেটাকে বলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এরপর আসছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যে অর্থ ব্যবস্থায় দেশের সামগ্রিক আর্থিক কার্যাবলী ইসলামী শরীয়ত বা বিধান অনুযায়ী পরিচালিত হয়, তাকে বলে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকে আলোচনা করলাম উৎপাদন কি, উৎপাদনের উপকরণগুলো কি কি, তারপরে পড়লাম অর্থনৈতিক ব্যবস্থা কি, বর্তমান বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, ছোট্ট একটা বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটা একটু লিখে নাও। আমি যে 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 কাজটা তোমাদের করেছি সেই কাজটাই বাড়ির কাজ দিচ্ছি। অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বুঝো? বর্তমান বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিরাজ করে? বর্তমান বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিরাজ করে? বাড়ির কাজটা করে নেবে, আমরা অবশ্যই দেখব। স্কুল যখন খুলবে তখন তোমাদের বাড়ির কাজ কিন্তু দেখব। শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবারও। ধন্যবাদ সবাইকে।